আমরা দেখেছি কালকে যাদবপুরে যে সংঘর্ষ হয়েছে এবিভিপি এবং এসএফআই এর, সেখানে নন্দলাল বাবুর যে যাদবপুরের যে লোগোটা ছিল সেটা ভাঙা হয়েছে, সেই ব্যাপারে কি বলবেন? সেটা যে বা যারা ভেঙেছে সেই পুরো ভিডিও ফুটেজটা ভাইস চ্যান্সেলরকে আমি কালকেও কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, ওনার কোনো নিখোঁজ ছিলেন। ওটা ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত, পুলিশি অ্যাকশন। যে বা যারা ভেঙেছে কড়া থেকে কঠিন ল অ্যান্ড অর্ডার হিসেবে যা শাস্তি হয় সেটা দেওয়া উচিত। আর আমরা এসএফআই থেকে বলা হয়েছে যে, মানে আপনাদের এখান থেকে বলা হয়েছে যে এসএফআই রা আপনাদের উপরে আক্রমণ করেছে এবং এসএফআই থেকে ওখান থেকে প্রশ্ন তুলেছে যে আপনাদের কাছে কোনো ফুটেজ থাকলে সেটা শো করা হোক। শো আমাদের সোশ্যাল মিডিয়া পেজে দিয়ে দেওয়া আছে, পুরো ভিডিও পুরো ভিডিও দিয়ে দেওয়া আছে। ওখানে অনেককে আপনার অ্যাটাক করে তার হলো আপনার মোবাইল থেকে সেগুলো ডিলিটও করিয়েছে। শ্রমিক ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় বলেছে যে এবিভিপি কোনো রকম বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়, বিজেপি ও এবিভিপির কোনো রাজনৈতিক সংগঠন নয়। আর দিলীপ ঘোষ বলেছে যে 6টা মাস তারপর যাদবপুরের চেহারা পাল্টে দেবে। ঠিকই বলেছেন। মানে কোনো প্রতিক্রিয়া কিছু যে এই ধরনের সরকার এসেছে মাত্র 100টা দিন হয়েছে, তার মধ্যে উনি 6 মাস চাইছে যাদবপুরের চেহারা পাল্টে দেবে, যেখানে যাদবপুর ইউনিভার্সিটি এত মন মানসিকতা পরিবর্তন করতে একটু সময় লাগবে। তো আমরা দেখেছি যে এখানকার বিধায়ক যিনি আছেন তিনি বিধায়িকা যিনি আছেন উনি হচ্ছে যাদবপুরের বিধায়ক। তো উনি হচ্ছে একজনকে দেখতে গিয়েছিলেন হসপিটালে, তার উপরে রীতিমতো দীপ্তিমান কর আর নিখিল দাসের উপরে রীতিমতো যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। অভিযোগ ছিল, আচ্ছা রয়েছে এক কথা, ছিল আরেক কথা। অভিযোগ ছিল, সেটা ইউনিভার্সিটি রিপোর্ট হিসাবেই সেটা নাকচ হয়েছে, আর কোর্টের থেকে ক্লিন চিটেড। আশা করি ভারতবর্ষের জনগণের আদালতের রায়ের উপর পূর্ণ আস্থা রয়েছে। আর যে প্রতীকটা বা লোগোটা ভেঙে ফেলা হয়েছে সেটা নিয়ে কি বলবেন? কোনটা? যাদবপুর ইউনিভার্সিটির যেই লোগোটা রয়েছে। আমি ফার্স্ট অফ অল ওটা যদি ভেঙে থাকতো, ওটা যে হাতে দেখেছি, যার হাতে প্রথম দেখা গিয়েছে তিনি গেটের এপারে ছিলেন, ওনার হাতে এলো কি করে? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, ওখানে আমি ভাঙা দেখিনি, দেখে কেমন একটা খোলা খোলা মনে হচ্ছিল। যাই হোক, এটা তো আমার অভিযোগ, প্রমাণটা সংগ্রহ হোক, সেটা যেই করুক, যে পক্ষেরই করুক, সিসিটিভি আছে, যে পক্ষেরই করুক, এটা একদম আইনের মতো চলে। তাদের এটা যাদবপুরের স্বগরিমার উপর যারা আঘাত এনেছে, যে বা যারা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, তার উপর অ্যাকশন, সেটা যে দলের কর্মী হোক, যেই হোক। কালকের এই ঘটনার পর প্রায় 37 ঘন্টা পারের পর এফআইআর। উনি মনে হয় মেডিটেশনে ছিলেন, মনে সাহস যোগাচ্ছিলেন, মনে সাহস যোগেছে ভিসি স্যার। হ্যাঁ, 2014 নিয়ে দেখলাম কমরেড শতরূপ ঘোষ অনেক বাজে কথা বলেছেন নিখিল দাসের নামে। ফার্স্ট অফ অল উনি কিন্তু সেই ঘটনা থেকে সম্পূর্ণভাবে মানে উনি পুরোপুরি নিরাপদ, মানে অভিযুক্ত থেকে তাকে খারিজ করা হয়েছে, সেটা ইউনিভার্সিটি রিপোর্ট আছে, হিন্দুস্তান টাইমসেও সেটা প্রকাশিত হয়েছিল। এবার মানে আলটিমেটলি সে ক্লিন চিটেড। এবার সেদিন ঘটনা কি হয়েছিল আপনাদের সবার জানা উচিত। সেদিন একটা UG2 ছেলে ছিল, নাম ছিল তার নিখিল দাস, নিউ ব্লক হোস্টেলে থাকতো। সেই দাদা মানে সেদিনের সেই বাচ্চা মানে ছেলেটা যে নতুন কলেজে এসছে, ফার্স্ট ইয়ারের পর সেকেন্ড ইয়ার, তারপর সে ওই মাসের কনভেনার ছিল, তার আইডি ছিল। আপনারা তো ফ্ল্যাটে থাকেন, লেনিন পড়েন, সে ফাঁকা থাকুক ভর্তি থাকুক আলাদা বিষয়। তো সেই দাদার আইডি চলছিল, কারণ হোস্টেলের ছেলেদের অনেক কম্প্রোমাইজ করে চলতে হয়, সারা মাসে লোকজনের বাজার হইতে হয়, প্রত্যেককে এই দায়িত্ব নিতে হয় এট দ্য ডিউরেশন অফ হিজ হোস্টেল বর্ডার। তো সেই অবস্থায় ওই সময় তৃণমূলের কোনো একটা ফেস চলছিল, সেই ফেস চলাকালীন কোনো একটা ছেলে আর মেয়ে কোথাও ধরা পড়ে, বাকি হোস্টেলের ছেলেবেলে সেখানে ধরে। এই ছেলেটার ফেস চলছিল, মানে আইডি চলছিল। আইডি চলার দিন পুরো বর্ডারের শীট নিয়ে তাকে বসে থাকতে হয়, হিসাব করতে হয় কে কটা খেলো কে কটা খেলো না, পুরো আলাদা একটা হেডেক থাকে। ফাঁকা ফ্ল্যাটের লোক এগুলো বুঝতে পারবে না। তারপর কি হয়, ঘটনা গন্ডগোল আরম্ভ হয়, তো হোস্টেলের সব বর্ডার চলে যায়। এইবার কি হলো, তারপর আলটিমেটলি এই বাম নকশালরা চক্রান্ত করলো। কি করা যায়, বাম নকশালদের চক্রান্ত এটা হলো যে কে গরিব ঘর থেকে বিলং করে বা কার ফ্যামিলি ব্যাকআপ নেই, সেই সুযোগ নিয়ে আপনারা নিখিল দাসকে ফাঁসিয়েছিলেন সেদিন। কমপ্লিটলি বলছি, আপনারা সেই সুযোগ নিয়ে ফাঁসিয়েছিলেন। কিন্তু বিশ্বাস করুন, সত্য যতই আপনারা চাপার চেষ্টা করুন, সত্য বেরিয়ে আসে। আর এর জন্যই আপনাদের গ্রহণযোগ্যতা কমছে, আর রাষ্ট্রবাদী চিন্তা ভাবনার লোকজনের গ্রহণযোগ্যতা বেড়ে চলেছে। আর ওই কাল পরশু দিনের যে ঘটনাটা ঘটেছে সেটা সূত্রপাত করতে
আচ্ছা, পরশুদিন যে গত 19 তারিখ ফিরসু জিবি ডাকে, ফিরসুর মেম্বার সকলেই, প্রত্যেক রাজনৈতিক মানে প্রত্যেকটা অর্গানাইজেশনের স্টুডেন্টও যে নয় সেও। জিবিতে কি জিবি ডাকার কারণ কি? জিএসটি হবে, অফিসের লেটার হেড কে ইউজ করতে পারবে সেটা ঠিক হবে। এইবার সেই জিবিতে স্টুডেন্টরাও যায়, কিন্তু সেটা আলটিমেটলি ব্যাক হ্যান্ডে কন্ট্রোল করছিল ডিএসএ। যাওয়ার পর সেখানেই অঞ্জিল দাস ছেলেবেলাদের থ্রেট দেয় যে এই কয়েকজন এসে এদের তো মানে বেঁচে বাড়ি ফিরে যেতে পারবে না। পাওয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সল্টলেক ক্যাম্পাস। তো ঠিক আছে, তারপর তারা আমাদের প্রেসিডেন্ট নিখিল দাকে জানায়, নিখিল দাস বলছে ঠিক আছে আমি একটু বাইরে আছি, আমি আসছি। সে আসছে, আস্তে আস্তে ইতিমধ্যেই তার উপর অ্যাটাক, মানে ওই ছেলেগুলোর উপর, মানে ছেলেগুলো বলতে আপনার দীপ্তিমানের উপর পুরো চড়া হয়ে যায়, তাকে মারা আরম্ভ করে দেয়, বুকে পিঠে মারে। দেখবেন ছেলেটা চোখেও ঘুষি মেরেছে। নিখিল দা একজন মানে ভীষণ পরিশ্রমী নেতৃত্ব হিসেবে, দাদা হলো আপনার সেই ছেলেটাকে বাঁচাতে দেয়, তো দাদাকেও মারা হয়। মারার পর আলটিমেটলি তারপর আমরা দাদাকে সেখান থেকে রেস্কিউ করি, দীপ্তিমানকে রেস্কিউ করি, অর্ণবকে রেস্কিউ করি, অরিত্রকে রেস্কিউ করি, করে নিয়ে কেপিসি মেডিকেল কলেজে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর তাদের অ্যাডমিশন করানো হয়। করানোর পর তারপরে বিষয়গুলো আপনারা জানেন, তারপরে বিষয়গুলো সবার কাছে ক্লিয়ার। আর হ্যাঁ, এবিবি মারেনি, মারলে আন্দোলনে আজকে একটা লোকও থাকতো।